আমাদের ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 64 নাম্বার ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলোর তোমরা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। তো সেই প্লেলিস্টে গিয়ে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়। এটা রচয়িতা খুব বিখ্যাত একটি বাণী, যেটা বারবার পরীক্ষায় আসে। তো এই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, এটা রচয়িতা হচ্ছে রঙ্গলাল ব্যানার্জি। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি রচয়িতা হলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এটি তার পদ্মিনী উপাখ্যান কাব্যের একটি বিখ্যাত চরণ। নেক্সট প্রশ্ন, কে বলেছেন যে দিন ইলাহি হচ্ছে আকবরের মূর্খতার স্তম্ভ। তো দিন ইলাহিকে আকবরের মূর্খতার স্তম্ভ বলেছিলেন হচ্ছে ভিনসেন্ট স্মিথ। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বুদ্ধদেব ও মহাবীর কার রাজত্বকালে মারা গিয়েছিলেন। তোমরা এগুলোর অ্যান্সার লাইভ কমেন্টে অ্যান্সার করতে থাকো। তো বুদ্ধদেব ও মহাবীর হচ্ছে অজাতশত্রুর রাজত্বকালে মারা গিয়েছিলেন। অপশন সি। তো 483 খ্রিস্টপূর্বাব্দে 40 বছর বয়সে গোরক্ষপুরের কুশীনগরে বুদ্ধদেব দেহত্যাগ করেন। 40 না, এটা 80 হবে। 80 বছর বয়সে বুদ্ধদেব দেহত্যাগ করেন। আর 468 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহের নিকট পাবাপুরীতে 72 বছর বয়সে মহাবীর জৈন দেহত্যাগ করেন। অজাতশত্রু হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন। তিনি 492 খ্রিস্টপূর্বাব্দ থেকে 460 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মগধে শাসন করেছিলেন। পরের প্রশ্ন, কর্নওয়ালিস কোড কত সালে লিপিবদ্ধ করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, কর্নওয়ালিস কোড লিপিবদ্ধ করা হয়েছিল 1793 সালে। অপশন বি। পরের প্রশ্ন, আধুনিক ভারতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্কারক কে ছিলেন। তো আধুনিক ভারতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্কারক ছিলেন হচ্ছে তারাবাই শিন্ডে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কত সালে অল ইন্ডিয়া পিপল কনফারেন্সের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তো অল ইন্ডিয়া পিপলস কনফারেন্সের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। অপশন সি। পরের প্রশ্ন, আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রিপিট হয় অনেকবার প্রশ্নটা। তো আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন হচ্ছে সিডি দেশমুখ। তো সিডি দেশমুখ ছিলেন হচ্ছে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। তো শক্তিকান্ত দাস 12 ডিসেম্বর 2018 থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের 25তম গভর্নর আছেন। আর স্যার সিডি দেশমুখ ছিলেন প্রথম ভারতীয় যিনি গভর্নর এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। পরের প্রশ্ন, শূন্য ভিত্তিক বাজেট কেন্দ্রীয় সরকারের দ্বারা গৃহীত হয় কত সালে। তো এটা গৃহীত হয়েছিল 1987 সালে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো জিরো বেস বাজেট হচ্ছে বাজেটের একটি পদ্ধতি যেখানে প্রতিটি বাজেট তৈরির সময় সমস্ত খরচ মূল্যায়ন করা হয়। জিরো বাজেটিং জিরো বেস থেকে শুরু হয় এবং সরকারের প্রতিটি কাজ তার প্রয়োজন এবং খরচের জন্য বিশ্লেষণ করা হয়। পরের প্রশ্ন, ফিসকাল নীতি কিসের সাথে যুক্ত। সরকার, আরবিআই, এসবিআই নাকি কোনোটি নয়। তো ফিসকাল নীতি হচ্ছে সরকারের সাথে যুক্ত। অপশন এ। তো ফিসকাল নীতি যার অর্থ হচ্ছে রাজকোষ, অর্থাৎ ফিসকাল নীতি হলো সরকারের রাজকোষ পরিচালনা সংক্রান্ত নীতি। এক কথায় সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালাকে ফিসকাল নীতি বলা হয়। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের উল্লেখ
আছে। খুব ইম্পর্ট্যান্ট এবং মোস্ট রিপিটেড প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো সংবিধানের 51A নম্বর ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, বর্তমানে সম্পত্তির অধিকার হচ্ছে কি ধরনের অধিকার? এটাও বারবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্ট্যান্ট। অপশন হচ্ছে মৌলিক অধিকার, প্রাকৃতিক অধিকার, মানবাধিকার নাকি আইনগত অধিকার। তো বর্তমানে সম্পত্তির অধিকার হচ্ছে একটি আইনগত অধিকার, কিন্তু আগে এটা মৌলিক অধিকারের মধ্যে পড়তো, কিন্তু পরবর্তীকালে এটা পরিবর্তন করে আইনগত অধিকার হিসাবে ধরা হয়। তো 44তম সংবিধান সংশোধন অনুযায়ী 1978-এর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনগত অধিকার এর স্বীকৃতি দেওয়া হয়। বর্তমানে এটি 300A নম্বর ধারাতে বর্তমান আছে। এটা মনে রাখবে, এই ধারাটা আসতে পারে যে মানে সম্পত্তির অধিকার কোন ধারাতে রয়েছে, এটা পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে 300A নম্বর ধারায় সম্পত্তির অধিকার সম্পর্কে বলা হয়েছে। পরের প্রশ্ন, গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত হয়েছিলেন হচ্ছে BN রাও। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে? প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, রাষ্ট্রপতি নাকি উপরাষ্ট্রপতি? তো এটা মনে রাখবে যে ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতি। অপশন সি। তো ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হলেন ভারতের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ যে নীতির ওপর প্রতিষ্ঠিত সেটি হলো কোনটি? তো পঞ্চায়েতি রাজ হচ্ছে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের ওপর প্রতিষ্ঠিত। তো 1992 সালে ভারতীয় সংবিধানের 73তম সংবিধান সংশোধনী অনুযায়ী পঞ্চায়েতি রাজ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। ক্ষমতা গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এই ব্যবস্থাটি গৃহীত হয়েছিল। পরের প্রশ্ন, চান্দিল বাঁধ এটা কোন নদীর ওপর এবং এটা কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে। তো মনে রাখবে এই চান্দিল বাঁধটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ভারতের দীর্ঘতম নদী বাঁধ হীরাকুদ বাঁধ উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় অবস্থিত। এই পয়েন্টটাও ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা তো বারবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্ট্যান্ট এটাও। তো ভিতরকণিকা ন্যাশনাল পার্কটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, বাদামি বিপ্লব কোন কি উৎপাদনের সাথে সম্পর্কিত? এটাও খুবই ইম্পর্ট্যান্ট। তো বাদামি বিপ্লব হচ্ছে মনে রাখবে অপ্রচলিত শক্তির সাথে সম্পর্কিত। আর তোমাদের কিছুদিন আগে পড়ানো হয়েছিল নীল বিপ্লব। তোমরা আজকে কমেন্টে জানাবে যে এই নীল বিপ্লবটা হচ্ছে কি উৎপাদনের জন্য বিখ্যাত? নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। তো এই বিপ্লবটি ভাইজাগ অর্থাৎ অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছিল এবং এর লক্ষ্য ছিল পরিবেশ বান্ধব কফি বৃদ্ধির মাধ্যমে উন্নত দেশগুলি থেকে কফির চাহিদা মেটানো। নেক্সট প্রশ্ন, কোন শিল্পকে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়? এটাও খুব ইম্পর্ট্যান্ট। তো সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। অপশন এ। তো সূর্যোদয় শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি সূর্যের মতো উদীয়মান শিল্প, যা নতুন বা তুলনামূলকভাবে নতুন, যা দ্রুত বর্ধনশীল এবং এটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধরা হয়। সূর্য শিল্পের কিছু উদাহরণ হচ্ছে হাইড্রোজেন জ্বালানি উৎপাদন, পেট্রো রসায়ন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, মহাশূন্য পর্যটন এবং অনলাইন বিশ্বকোষ। এগুলো হচ্ছে সানরাইজ ইন্ডাস্ট্রি বা উদীয়মান ইন্ডাস্ট্রি। পরের প্রশ্ন, ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ অধিকার করে? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো মনে রাখবে পশ্চিমবঙ্গ অধিকার করে হচ্ছে প্রায় 2.7% মোট ভারতের আয়তনের। পরের প্রশ্ন, করোনেশন ব্রিজ এটা কোন নদীর ওপরে নির্মিত হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট। অপশন হচ্ছে তিস্তা, তোর্ষা, জলঢাকা নাকি কোনোটিই নয়।
তো করোনেশন ব্রিজটি এটা হচ্ছে তিস্তা নদীর ওপরে নির্মিত, অপশন এ। পরের প্রশ্ন, পেরিয়ার ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থিত? তো পেরিয়ার ন্যাশনাল পার্ক এটা হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত, অপশন এ। পরের প্রশ্ন, বিখ্যাত জৈন মন্দির দিলওয়ারা এটা কারা নির্মাণ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জৈন মন্দির দিলওয়ারা এটা নির্মাণ করেছিলেন হচ্ছে সোলাঙ্কি রাজারা, অপশন সি। পরের প্রশ্ন, কোনটির একক মূল একক নয়, অর্থাৎ মৌলিক একক নয় কোনটি? তো অপশনগুলোর মধ্যে দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটে হচ্ছে মৌলিক একক, এই তিনটিকে মৌলিক একক বলা হয়, এটা মনে রাখবে। আর এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঘনত্ব। এই ঘনত্ব হচ্ছে মৌলিক একক নয়, এটা একটি যৌগিক একক। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষকালে এটিপি সৃষ্টিকে কি বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট। তো সালোক সংশ্লেষের সময় এটিপি সৃষ্টি হওয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন, অপশন সি। তো ফটোফসফোরাইলেশন বলা হয় সালোক সংশ্লেষকালে এটিপি সৃষ্টিকে। তো ফটোফসফোরাইলেশন হলো সালোক সংশ্লেষের মাধ্যমে এডিপি সৌরশক্তি গ্রহণ করে এটিপিতে পরিণত হওয়ার প্রক্রিয়া। চক্রীয় ফটোফসফোরাইলেশন অ্যারোবিক এবং অ্যানারোবিক উভয় অবস্থাতেই ঘটতে পারে, যা জীবিত প্রাণীর জন্য উপলব্ধ শক্তির প্রধান প্রাথমিক উৎস দ্বারা চালিত হয়, যা হলো সূর্যালোক। পরের প্রশ্ন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট শ্রেণী সংখ্যা কতগুলি? তো মনে রাখবে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা হচ্ছে মোট 18টি, অপশন ডি। তো আর তোমরা কমেন্টে জানাবে যে এই আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণীতে মোট পর্যায় সংখ্যা কত, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রাথমিক বর্ণ নয়? তো আগে বলে রাখি যে প্রাথমিক বর্ণ বলা হচ্ছে লাল, সবুজ এবং নীল, এই তিনটি বর্ণকে একসাথে বলা হয় প্রাথমিক বর্ণ। আর এখানে প্রাথমিক বর্ণ নয় বলছে কোনটা, তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, কমলা। এটা হচ্ছে প্রাথমিক বর্ণ নয়। তো লাল, সবুজ ও নীল এই তিনটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে যে কোনো রং বা বর্ণ তৈরি করা যায়, তাই এই তিনটি রঙকে প্রাথমিক বা মৌলিক বর্ণ বলা হয়। এখানে বর্ণ স্পেলিংটা একটু ভুল রয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। পরের প্রশ্ন, 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি পর্যায় সারণীতে কোন পর্যায়ে অবস্থিত? তো 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে পর্যায় সারণীর 4 নম্বর সারণীতে অবস্থিত, 4 নম্বর পর্যায়েতে অবস্থিত, এটা মনে রাখবে। আর তোমরা কমেন্টে জানাবে যে এই 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির নাম কি, এটা তোমরা নিচে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, ডিএনএ ও আরএনএ উভয়ই বিদ্যমান থাকে কোন ভাইরাসে? এটাও খুব ইম্পর্টেন্ট। তো ডিএনএ এবং আরএনএ উভয়ই বর্তমান থাকে হচ্ছে রস সার্কোমা ভাইরাসে, অপশন সি। তো রস সার্কোমা ভাইরাস হচ্ছে আরএনএ জিনোম সহ একটি এভিয়ান টিউমার ভাইরাস। এর বিশুদ্ধ পদ্ধতিতে অল্প পরিমাণে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে। এই ডিএনএ ভাইরাল আরএনএতে সংকলিত হতে পারে না, তবে এভিয়ান কোষের ডিএনএর সাথে সম্পূর্ণরূপে পুনরায় মিলিত হবে। পরের প্রশ্ন, একাধিক যোজ্যতা দেখা যায় কোথায়? ক্ষার ধাতুতে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুতে, হ্যালোজেনে নাকি সন্ধিগত মৌলের? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং মোস্ট রিপিটেড প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো একাধিক যোজ্যতা দেখা যায় হচ্ছে সন্ধিগত মৌলের ক্ষেত্রে, অপশন ডি। তো কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে অথবা কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা বা যোজনী বলা হয়। পরের প্রশ্ন, নিউ দিল্লি ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার এর পরিবর্তিত নাম কি? অর্থাৎ নিউ দিল্লি ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার এটার নাম পরিবর্তন করে বর্তমানে কি রাখা হচ্ছে? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার। নেক্সট প্রশ্ন, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম হচ্ছে কোনটি? এটা তো তোমরা কম বেশি সবাই পারবে। তো
তো বর্তমানে সবথেকে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটি হচ্ছে MS ওয়ার্ড, অপশন বি। পরের প্রশ্ন, বিশ্ব ওজন দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বিশ্ব ওজন দিবস প্রতি বছর 16 সেপ্টেম্বর তারিখে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, অশোক চক্র ভারতের সর্বোচ্চ ড্যাশ পুরস্কার, কী ধরনের পুরস্কার? সামরিক, শান্তি, এটা শান্তি হবে, শান্তি নাকি যুদ্ধকালীন, নাকি ওপরে কোনোটি নয়? তো মনে রাখবে অশোক চক্র হচ্ছে একটি সর্বোচ্চ সামরিক পুরস্কার, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ভারতরত্ন হচ্ছে ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মাননা, আর 1954 সালে 2রা জানুয়ারি এই সম্মানটি চালু হয়। জাতি, পেশা, পদমর্যাদা বা লিঙ্গ নির্বিশেষে সর্বোচ্চ স্তরের ব্যতিক্রমী সেবা বা কার্যের স্বীকৃতিস্বরূপ এই সম্মানটি প্রদান করা হয়। এখানে ভারত রত্ন পুরস্কারের কথা বলা হয়েছে। আর এখানে দুটো প্রশ্ন হয়ে গেল তোমাদের, যে ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মাননার নাম কি? তো অ্যান্সার হবে ভারতরত্ন। আর যদি বলা হয় ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম কি? অ্যান্সার হবে অশোক চক্র। এই দুটো ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, ঘুমার লোকনৃত্য হচ্ছে কোন রাজ্যের? এটাও খুব ইম্পর্ট্যান্ট, বারবার পরীক্ষায় আসে। অপশন হচ্ছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব নাকি তামিলনাড়ু। তো ঘুমার লোকনৃত্য হচ্ছে রাজস্থানের একটি লোকনৃত্য, অপশন বি। তো ঘুমার রাজস্থানের ঐতিহ্যবাহী একটি লোকনৃত্য। ভিল উপজাতি সর্বপ্রথম দেবী সরস্বতী পূজা করার জন্য এটি পরিবেশন করেছিলেন, যা পরে অন্যান্য রাজস্থানী সম্প্রদায় গ্রহণ করেছিল। এখানে এই জিনিসটাও মনে রাখবে যে ঘুমার রাজস্থানের ভিল উপজাতিরাই এটা পালন করে, মনে রাখবে। পরের প্রশ্ন, জয় জওয়ান জয় কিষাণ এটা কার উক্তি? এই বিখ্যাত উক্তিটি কার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো জয় জওয়ান জয় কিষাণ এই উক্তিটি করেছিলেন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, অপশন এ। পরের প্রশ্ন, বুলসাই যে খেলার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ বুলসাই কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? তো মনে রাখবে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, শুটিং। তো বুলসাই হচ্ছে শুটিং খেলার সাথে যুক্ত। পরের প্রশ্ন, মাইক্রোফোন কে আবিষ্কার করেছিলেন? তো মাইক্রোফোন আবিষ্কার করেছিলেন হচ্ছে ডেভিড হিউজ, অপশন সি। তো 1870-এর দশকে ডেভিড এডওয়ার্ড হিউজ একটি কার্বন মাইক্রোফোন আবিষ্কার করেন। প্রথম মাইক্রোফোন যেটি সঠিক ভয়েস টেলিফোনে সক্ষম করেছিল সেটি ছিল হচ্ছে লুজ কন্ট্যাক্ট কার্বন মাইক্রোফোন। পরের প্রশ্ন, ক্লোরোফ্লোরোকার্বনের একটি উৎস হলো কোনটি? তো অপশনগুলোর মধ্যে কোনটা একটি ক্লোরোফ্লোরোকার্বনের উৎস? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, জেট প্লেন। তো জেট প্লেন থেকে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে এটা। তো বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত হচ্ছে পান্নালাল ঘোষ, অপশন সি। তো পান্নালাল ঘোষ একজন ভারতীয় বাঙালি বাঁশিবাদক ও সুরকার। তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্য ছিলেন এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বাঁশিকে একটি অংশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। এখানে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে পান্নালাল ঘোষ তিনি কার শিষ্য ছিলেন? এটাও ভালো করে মনে রাখবে, প্রশ্ন আসতে পারে তোমাদের। তো পান্নালাল ঘোষ ছিলেন হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্য, আর পান্নালাল ঘোষ একজন বিখ্যাত বাঁশিবাদক ছিলেন। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো ইহুদি মেনুহিন যে বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন সেটি নাম কি? তো ইহুদি মেনুহিন তিনি হচ্ছে বেহালা বাজানোর জন্য বিখ্যাত হয়েছিলেন। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো রোজ এরকম ক্লাস পাওয়ার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।